নমস্কার, আমি ঈশিতা। আপনারা দেখছেন ইন্ডিয়া নিউজ টিভি। নিয়ে এসেছি আজকের বিশেষ খবর। চোখ রাখবো শিরোনামের দিকে। ওয়াকফ সংশোধনীর বিল নিয়ে রিপোর্ট পেশের সময়সীমা বৃদ্ধি করা হলো, স্বাগত জানালো তৃণমূল। এদিকে ফড়নবিস ছাড়াও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদের দৌড়ে আরও 5 বিজেপি নেতা। পরপর দুইবার মুখ্যমন্ত্রী হয়ে নজির হেমন্তর। শপথ মঞ্চে ইন্ডিয়ার মমতা বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধী, অখিলেশ এবং কেজরি। পুর দুর্নীতির মামলায় ফের অর্জুন সিংহকে জিজ্ঞাসাবাদের জন্য তলব সিআইডির। অন্যদিকে সাত সকালে ধর্মতলা বাস স্ট্যান্ডে মিলল লক্ষ লক্ষ টাকা। বিস্তারিত জানতে চোখ রাখুন ইন্ডিয়া নিউজ টিভিতে। বিস্তারিত জানতে চোখ রাখবো প্রথম খবরের দিকে। ওয়াকফ সংশোধনীয় বিল নিয়ে রিপোর্ট পেশ করার পরে সময়সীমা বৃদ্ধি করা হলো। আগামী বাজেট অধিবেশন অর্থাৎ 2025 সালে প্রথম সংসদীয় অধিবেশন শেষ দিনে এই রিপোর্ট পেশ করতে পারবে ওয়াকফ সংক্রান্ত যৌথ সংসদীয় কমিটি। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে কমিটির অন্যতম সংসদ সদস্য তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার এই প্রস্তাবনা গৃহীত হয় লোকসভাতে। ওয়াকফ সংশোধনীয় বিল বিষয়ক বিপিসির চেয়ারম্যান বিজেপির নেতা জগদিম্বিকা পাল লোকসভায় এই প্রস্তাবনা পেশ করে। পরে ধ্বনি ভোটের মাধ্যমে তা গৃহীত হয়। বুধবার সংসদীয় অধিবেশনের তৃতীয় দিন এই নিয়ে তুরকালাম কাণ্ড বাধে সংসদের নিম্নকক্ষে। জগদিম্বিকা পাল দাবি করেন যে কমিটির খসড়া রিপোর্ট তৈরি করা হচ্ছে, এরপরেই বিরোধীরা ওয়াক আউট করবে। বিজেপির বিরোধী শিবিরে প্রথম থেকেই ওয়াকফ সংশোধনীয় বিল তীব্র বিরোধিতা করে আসছে। এরপরে জগদিম্বিকা পাল এবং যৌথ সংসদীয় কমিটি বিজেপির সদস্যরা বিরোধীদের সাথে দেখা করেন। বিল সংক্রান্ত খসড়া রিপোর্ট 29 নভেম্বর জমা দেওয়ার কথা থাকলেও তার মেয়াদ বৃদ্ধি করা হয়। গত 8 আগস্ট লোকসভায় ওয়াকফ বিল পর্যালোচনার জন্য একটি কমিটিও গঠন করে লোকসভা। শীতকালীন অধিবেশনের প্রথম সপ্তাহের শেষ দিনের রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল ওই কমিটির। শ্রীরামপুরের লোকসভার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছে, সময়সীমা বৃদ্ধিতে অন্য রাজ্যর জায়গা থেকে এই বিষয়ে তাদের দৃষ্টিভঙ্গি জানা যাবে। তিনি বলেন, গতকাল বিপিসির বৈঠকের মেয়াদ বৃদ্ধির প্রস্তাবনা গ্রহণ করা হয় এবং তা লোকসভায় পেশ করা হয়। এই অনুযায়ী সম্মানীয় চেয়ারম্যান রিপোর্ট পেশের মেয়াদ বৃদ্ধির প্রস্তাবনা পেশ করেন এবং পরে তা গৃহীত হয়েছে। বাজেট সেশনের শেষে পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে সেই সময়সীমা। তিনি আরও বলেন, এবার এই বিল নিয়ে কমিটির কাছে নিজেদের দৃষ্টিভঙ্গি চিন্তাভাবনা জানানোর সুযোগ পাবে সংশ্লিষ্ট ব্যক্তিরা এবং আমরাও তা পরীক্ষা করে খতিয়ে দেখবার অবকাশ পাব। এখনও অনেকগুলি রাজ্যে সরকারের মতামত জানা বাকি রয়েছে, তারা তাদের ভাবনা জানাতে পারবে এবং এরপরেই ক্লজ অনুযায়ী আলোচনা করা হবে। এরপরে খসড়া রিপোর্ট দেখাবে এবং বিবেচনা করা হবে বলে সূত্রে খবর। এইদিকে আজকের দ্বিতীয় খবর, ফড়নবিস ছাড়াও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে দৌড়ে আরও 5 জন বিজেপি নেতা। সূত্রে খবর, বিধানসভা নির্বাচনে রাজ্যের মানুষ মহাজোটকে জেতানোর পরে এখনও মহারাষ্ট্রে সরকার গঠন সম্ভব হয়নি। নির্বাচনের ফলাফল ঘোষণার 6 দিন পরেও মহামুখ্যমন্ত্রীর পদ নিয়ে ধোঁয়াশা রয়ে গিয়েছে। যদিও একনাথ শিন্ডের সমস্ত সিদ্ধান্ত বিজেপির হাতে তুলে দিয়েছে, সেই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর পদে দেবেন্দ্র ফড়নবিসের নাম প্রায় নিশ্চিত হলেও মধ্যপ্রদেশ এবং রাজস্থানের মুখ্যমন্ত্রীর পদ নিয়ে আগের অভিজ্ঞতার দিকে তাকালে বিজেপি অন্য কাউকে এই পদে বসাতে পারে বলেই মনে করা হয়েছে। বিধানসভা নির্বাচনের মহাজোটই সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। এই বিধানসভা নির্বাচনের জোট লড়েছে মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের নেতৃত্বই, তাই তিনিই ফের মুখ্যমন্ত্রী হবেন বলেই শোনা যাচ্ছিল। তবে শিন্ডের মুখ্যমন্ত্রীর নাম বেছে নেওয়ার সিদ্ধান্ত নরেন্দ্র মোদীর ওপরে ছেড়ে দেওয়া হয়েছিল।
এরপরেই বিজেপির তরফেই মুখ্যমন্ত্রী হওয়ার প্রবল সম্ভাবনা দেখা গিয়েছে। দেবেন্দ্র ফড়নবিস মুখ্যমন্ত্রীর পদে দৌড়ে এগিয়ে থাকলেও তার সঙ্গে লড়াই করে রয়েছে আরও 5 জন বিজেপি নেতা। অতীত অভিজ্ঞতা বলছে বিজেপির শেষ মুহূর্তে এই নাম বদলি করতেও পারে, এমনটাই মনে করা হয়েছে রাজনৈতিক বিশ্লেষকরা। গত নির্বাচনের মধ্যপ্রদেশে বিজেপির তৎকালীন মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহানের মতে অভিজ্ঞ নেতাকে সরিয়ে ওবিসি নেতা মোহন যাদবকে মুখ্যমন্ত্রীর পদে বসিয়েছে। একইভাবে রাজস্থানেও যখন মুখ্যমন্ত্রী পদের জন্য বসুন্ধরা রাজের নাম আলোচনায়, তখন ভজনলাল শর্মাকে মুখ্যমন্ত্রীর পদে নিয়োগ করে চমকে দিয়েছে বিজেপি। দেবেন্দ্র ফড়নবিসের স্থলাভিষিক্ত হতে অনেকেরই নাম আলোচনায় রয়েছে। মহারাষ্ট্রের বিজেপি জিতের সাধারণ সম্পাদক এবং মারাঠা সম্প্রদায়ের বড় নেতা বিনোদ তাওড়াকেও নিয়েও আলোচনা করা হয়েছে। ইতিমধ্যেই যেহেতু বিনোদ তাওয়ার মারাঠা সম্প্রদায়ের অন্তর্গত, তাই রাজ্যের বর্তমান পরিস্থিতি এবং কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ঘনিষ্ঠতার বিবেচনাও বিনোদ তাওয়ার নামও মুখ্যমন্ত্রীর পদের জন্য আসতে পারে বলেই মনে করা হয়েছে। এইদিকে ঝাড়খণ্ডের চতুর্দশ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন হেমন্ত সোরেন। বৃহস্পতিবার রাঁচির মোরাবাদী ময়দানে শপথ গ্রহণ অনুষ্ঠানটি পালিত হয়। তাকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল সন্তোষ গাঙ্গোয়ার। নবনির্বাচিত ইন্ডিয়ার জোট সরকারের একমাত্র হেমন্ত সোরেন আজ শপথ নিলেন। এই দিন শপথ গ্রহণ অনুষ্ঠানে কার্যত ইন্ডিয়ার জোটের শক্তি প্রদর্শনের মঞ্চ হয়ে দাঁড়ায়। অনুষ্ঠানে উপস্থিত ছিল তৃণমূলের সুপ্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার, কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খড়গে এবং কংগ্রেসের সাংসদ রাহুল গান্ধী, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অপপ্রধান অরবিন্দ এবং অন্যান্য লোকজনও। আদিবাসী অধ্যুষিত এই রাজ্যের 14তম মুখ্যমন্ত্রী হল শিবপুত্র হেমন্ত সোরেন। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে ইন্ডিয়া জোট নিজেদের মধ্যে আসন সমঝোতা করে ভোট লড়ে থাকে। বিধানসভায় 81টি আসনের মধ্যে ঝাড়খণ্ডের মুক্তি মোর্চা 34টি আসন পেয়েছে, কংগ্রেস 16টি, রাষ্ট্রীয় জনতা দল 4টি, সিপিআই এর মধ্যে 2টি আসন পায়। অন্যদিকে বিরোধী এনডিএ শিবিরের বিজেপি আসন সংখ্যা মাত্র 21টি। ফল ঘোষণার পরে জেএমএম বিধায়ক দলের নেতা নির্বাচন হন হেমন্ত সোরেন। এরপর তিনি রাজ্যপাল সন্তোষ গঙ্গোয়ারের কাছ থেকে সরকারের গড়া দাবি জানান। 2000 সালে 15ই নভেম্বর বিহার ভেঙে তৈরি হয় ঝাড়খণ্ড। রাজ্য প্রতিষ্ঠার পরে প্রথম মুখ্যমন্ত্রী হন বিজেপির বাবুলাল মারান্ডি। এরপর থেকে ঝাড়খণ্ডের রাজনীতিতে চাপান উত্তর চলতেই থাকে এবং অর্জুন মুন্ডা 3 বার, শিবু সোরেন 3 বার এবং মধু কোড়া ও রঘুরথ দাস চাপাই সোরেন 1 বার করে মুখ্যমন্ত্রী গদিতে বসেছে বলেই সূত্রে খবর। অস্থির ঝাড়খণ্ডের রাজনীতি সাক্ষী থাকছে 3 দফার রাষ্ট্রপতির শাসনের। রাজ্য গঠন হওয়ার পরে বিগত 24 বছরে হেমন্ত সোরেন একমাত্র নেতা যিনি লাগাতার দ্বিতীয়বার ঝাড়খণ্ডের মসনদে ফিরে এলেন। অর্জুন সিংহকে জিজ্ঞাসাবাদের জন্য তলব। হ্যাঁ, ঠিকই শুনছেন, পুর দুর্নীতির মামলায় আজ ফের অর্জুন সিংহকে জিজ্ঞাসাবাদের জন্য তলব। সকাল 11:30টায় ভবানী ভবনে এই তলব গড়ে ওঠে। এর আগে অর্জুনকে জিজ্ঞাসাবাদ করা হয়। তারপরে ভাটপাড়া পৌরসভা থেকে বেশ কিছু নথি বাজেয়াপ্ত করে সিআইডি। এই নথির পরিপ্রেক্ষিতেই অর্জুনকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন, খবর সিআইডি সূত্রে। ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদ ঘিরে অশান্ত বাংলাদেশ। ঢাকা, চট্টগ্রাম থেকে রংপুর দফায় দফায় চলছে বিক্ষোভ আর আরাধনা। বাংলাদেশের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার এবং হিন্দু সম্প্রদায়ের ওপরে লাগাতার হামলার প্রতিবাদে গর্জে উঠল ভারত।
বিদেশ মন্ত্রককে কড়া বিবৃতিতে জানানো হয়েছে, যা হচ্ছে তাতে উদ্বিগ্ন ভারত। এইদিকে এই প্রেক্ষাপটে জম্মু এবং কাশ্মীরের প্রাক্তন ডিজিপি এসপি বৈদ্য বুধবার বাংলাদেশের এসকনের পুরোহিত চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের সমালোচনা করে বলেছে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য হিন্দু সন্ন্যাসীকে অপরাধী বানানো হলো। এইদিকে সাত সকালে ধর্মতলা বাসস্ট্যান্ডে মিলল লক্ষ লক্ষ টাকা। প্রায় 3 লক্ষ টাকা মিলেছে বলে সন্দেহ পুলিশের। জাল নোট পাচারের সন্দেহে পুলিশের মালদা থেকে একটি বাসে করে ওই ব্যক্তি এই পরিমাণ টাকা নিয়ে আসছিল। খবর পুলিশ সূত্রে। ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এবং টাকা গোনার কাজও চলছে। এদিকে হিন্দু সন্ন্যাসীর গ্রেপ্তারের প্রতিবাদে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের অফিসার দেখা করে বেরিয়ে আসার পরেও একবার সুর চড়লেন শুভেন্দু অধিকারী। চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর মুক্তির দাবি জানান তিনি। এর পাশাপাশি এই দিন একাধিক ইস্যুতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে তুল্যধনা করে বিরোধী দলনেতারা। একটি ভিডিও দেখিয়ে তিনি দাবি করেন সেটা বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের একটি মন্ত্রী। তার বিস্ফোরক মন্তব্যের কথা শুনিয়ে শুভেন্দু পাল্টা সমালোচনা সবর হন। শুভেন্দু বলেন, বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার একটি প্রশাসক, তিনি ক্যাবিনেট মন্ত্রীর পদমর্যাদার সমান। তিনি একজন জাতীয় মন্ত্রীর পদমর্যাদা সম্পন্ন। তিনি সরাসরি ভারতকে আক্রমণ করছেন। এই প্রশাসককে বলতে চাই, নুন আপনার কাছে, তবে আয়োডিন ভারতের। আমি এখান থেকে দাবি করছি ভিসা 100% বন্ধ করুন। আমরা প্রয়োজন হলে একদিন অপেক্ষা করে ভিসা দপ্তরে যাব এবং সম্পূর্ণভাবে ভিসা যেন বন্ধ করে দেওয়া হয়। আমদানি রপ্তানির পরিমাণটা ইস্যু করা বন্ধ করুন। বাকি আমরা বর্ডারে করব সোমবার থেকে। বলে দিলাম, চিন্ময় কৃষ্ণ প্রভুকে নিঃসন্ত মুক্তি এবং হিন্দুর ওপরে আক্রমণ, মন্দির ভাঙা বন্ধ করুন। আর এই ধরনের নাবালকদের যাদের ওইখানে তত্ত্বাবধায়ক সরকার বসিয়ে রেখেছে, ওই নাবালক যারা মন্ত্রীর পদমর্যাদা, তাদের এই ধরনের ভারত বিরোধীর কথা বলা বন্ধ করুন। আর চিকিৎসা নেওয়ার জন্য করাচি, লাহোর যান, এখানে আসবেন না, পরিষ্কার করে বলে দিতে চাই আমরা, বলেই খবর করা হয়েছে শুভেন্দু অধিকারীর কাছ থেকে।